দর্শক সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় স্বাগত ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং ভালোবাসা প্রাণে প্রাণে আজ আমার অতিথি হয়ে যিনি এসেছেন আপনাদের ভীষণ ভালোবাসার একজন মানুষ, জনপ্রিয় কণ্ঠশিল্পী যার মিষ্টি সুরে মুগ্ধ আপনারা সবাই এবং যার নামের সঙ্গে সুর রয়েছে। দর্শক আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দেবলীনা সুর। আপু স্বাগত। শুভেচ্ছা। কেমন আছেন? এই যে ভালো আছি। প্রিয় চ্যানেল এবং প্রিয় মানুষদের আয়োজনে বা আমন্ত্রণে যখন একসাথে হবার সুযোগ পাই তখন আসলে ভালো লাগা একরকম একটা উচ্ছলতা কাজ করে। একদম আপু, ভীষণ মিষ্টি লাগছে দেখতেও। আপনাকেও থ্যাংক ইউ। একটু জানতে চাই এখন এই মুহূর্তে কেমন ব্যস্ততা, কি কাজ চলছে? একটা তো ব্যস্ততা আছে কন্যাকে নিয়ে, সেটি তো আলাদা। কাজ নিয়ে প্রথমে একটু জানি। কাজও করছি আসলে। মানে আমার লাইফের অংশটাকে, জার্নিটাকে, মানে যদি বলি মিউজিক্যাল জার্নিটাকে আমি ইদানিং দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে একটা সময় পর্যন্ত যবে থেকে শুরু করেছি, আসলে মিউজিক্যাল জার্নিটা শুরু হয়েছে তো আমি বোধহয় কথা বলতে শেখার পর থেকে, কিন্তু মানে প্রফেশনালি যদি বলি সেই টাইমটা একটা রকম আর এখনকার টাইমটা একটা রকম। এখন যেহেতু আমি একজন মাও, যে কথাটি বললেন, তো আমাকে সেটিকে মাথায় রেখে সেটিকে ব্যালেন্স করেই আমাকে সব কাজকর্ম করতে হয়। আর নিজের চর্চা নিজের মতো সেটা তো করছি। আর ব্যস্ততা যদি বলেন, মানে এখন তো বেশ উৎসব মুখরই একটা সময় পার করছি, তো অনুষ্ঠানও বেশ কিছু রয়েছে বা করছি আর কি। তো এটাই ভালো লাগা, গান গাইতে পারলেই ভালো লাগে। আমি যদি নিজের জন্য একটু সময় বের করে নিজের জন্য একটু গান গাইতে পারি, সেটাও যেন আমার মনে হয় যে আমাকে অনেকখানি চাঙ্গা করে দেয়। একদম। বাসায় তো রেওয়াজ করাই হয় প্রতিদিন? প্রতিদিন করা হয় ওটা বললে মিথ্যা কথা বলা হবে, তবে সুযোগ পেলেই করি। আচ্ছা, রেওয়াজ করতে যখন বসেন আপনার কন্যা নিশ্চয়ই আশেপাশে থাকে, ওর কি অভিব্যক্তি, কি মনে হয়? সুর কত পছন্দ সে করছে? শুরু থেকেই খুব পছন্দ করতো, কিন্তু আগে আমি যেটা ভয় পেতাম যে ও হবার পর, ওর তো বেশি 2 বছর হতে চললো, এখনো হয়নি, তো আমি যেটা ভাবতাম যে আমি হয়তো গান গাইলে হয়তো কেঁদে কেঁদে মানে কান্না করতে পারে, এখন হয়তো ঘুম ভেঙে যাবে। আর এখন যেটা হয় যে সে নিজে গাইতে চায়। এরপর থেকে দেখলাম যে সে আমাকে উৎসাহই দেয়, এবং উৎসাহ দিয়ে এক্সাইটমেন্টে যে কাজগুলো করে। তো আমি গান করব, আমি এদিক 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 এরকম করে তাকে আসলে প্র্যাকটিস করা যায় না। তো আর ইদানিং যেটা হচ্ছে যে সে আমার সাথে গাইতে শুরু করে দেয়। আমি একটা গান গাইছি, সে আরেকটা ইংলিশ কোনো রাইমস গাওয়া, জোরে মানে জোরে গাইতে শুরু করে দিল। আমার গান থামিয়ে তার গান গাইতে হয় তখন। এই হচ্ছে আমাদের দুজনের একসাথে প্র্যাকটিস করা। এটা কিন্তু এক অর্থে ভীষণ ভালো লাগারও একটা সময় কাটছে তার মানে। তা বটে, তা বটে। এবং আমার বাড়িতে এই যে হারমোনিয়ামের সারেগামা পাধানিসাতে আমি স্টিকার লাগিয়ে দিয়েছি। যদিও 2 বছর যেহেতু তার হয়নি, এটা টু আর্লি ফর লার্নিং, কিন্তু আমার মনে হয় ও যেহেতু এই প্র্যাকটিসটার মধ্যেই আছে, সব সময় কখনো না কখনো কিছু না কিছু ওর ভালো লাগাটাই হচ্ছে এই মানে এই গানের থ্রু দিয়ে আর কি। হয়তো বা কিছু বাজাচ্ছে, হয়তো গিটার বাজাচ্ছে, নয়তো গান মানে নিজে নিজে চিৎকার করে গান করছে। তো এই সারেগামাগুলো দিয়ে রেখেছি যে ও যখন মানে যখনই বোধ করবে, ওর জন্য এটাতে এই সারেগামা শিখতে সময় বেশি না লাগে, যে কোনো সময় যেন হুট করে শিখে ফেলতে পারে। একদম বড় হতে হতেই মানে ক খ শেখার আগেই সারেগামা পা শিখে ফেলছে। দারুণ বিষয়। নিশ্চয়ই একদিন ওকে সঙ্গে নিয়ে, দেবলীনা আপুকে সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা বসবো কখনো না কখনো। নিশ্চয়ই, আমি সে স্বপ্ন এখনো দেখিনি। যারা আপনি দেখলেন, আমি নিশ্চয়ই সেই সূত্র ধরেই হয়তো বা স্বপ্ন দেখবো। নিশ্চয়ই। আপু, মৌলিক গানের কাজ শুরু হয়েছে এবছর এখনো? এবছর শুরু, আমরা আসলে প্রতিনিয়তই এই জাতীয় মানে মৌলিক গানের যে বিষয়টা আর কি, হ্যাঁ, এরকম করতে থাকি। যেটা হয় যে আমাদের বাড়িতেই একটা চর্চা রয়েছে। আমি মানে বাড়িটা যার সাথে শেয়ার করি, আমার মানে জীবন সঙ্গী সুমন সাহা, সেও গান লেখে, গীতিকার। তো দেখা যায় যে সে 4টে লাইন লিখে আমাকে শেয়ার করে, আমি আবার সেটা নিয়ে বসে যাই। আগে এই ব্যাপারগুলো ভীষণ ফ্রিকোয়েন্টলি হতো, এখনও হচ্ছে। তবে এরকম কিছু কাজ হয়েছে যে এখন তো আসলে মাত্র জানুয়ারিটা শেষ করলাম, ফেব্রুয়ারি সবে শুরু হলো, বা মাঝামাঝি অবস্থানে আছি আমরা। তো কিছু গান আছে যেগুলো অর্ধেক করে রেখে দেওয়া হয়েছে, মানে ড্রিম করছি যে এই গানগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করব। আবার শুধু তাই নয়, তার বাইরেও আমার যে সাবজেক্ট রবীন্দ্র কিংবা পঞ্চকবির গান, এগুলো নিয়েও আমার কাজ করবার কিছু ইচ্ছা আছে। একদম। এবং আপু, ভাষার মাস যেহেতু চলছে, দেশের গানও তো করা হয় নিশ্চয়ই। আমরা তাহলে একটা গান শুনি এখন। আচ্ছা, একটা দেশের গানই শুনতে চাই। ভাষার মাস আর কয়েকদিন পরেই মহান 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিশ্চয়ই। দেশের গান, ভাষার মাস, তাহলে আমার প্রিয় একটি গান,
সেটা দিয়েই শুরু করি। যদিও এই বাংলা ভিশনের আয়োজনে এই গানটা আমার বেশ কয়েকবার গাওয়া হয়েছে, তবে এই গানটি সবার ভীষণ ভালো লাগে, আমি একটু চেষ্টা শুনি। করছি। আমার একটু ঠান্ডা লেগে আছে, কোনো অসুবিধা নেই। যদি বেঁধে যাই মার্জনা করবেন। আমি বাংলায় ভীষণ মিষ্টি একটা গান, আমারও ভীষণ পছন্দের। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়ের গান, এবং এই গানটি আসলেই বাঙালিদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগার একটি গান। একদম। দেবলীনা আপু, সবসময় তো আপনার গান শুনি, আমরা গান শুনতে পছন্দ করি, একদম। কিন্তু কণ্ঠশিল্পীদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গানই শুনি, কিন্তু তার নেপথ্যের আসলে অনেকে বেড়ে ওঠা কথা। ছোটবেলার গল্প থাকে, সেগুলো হয়তো আমরা হ্যাঁ। অনেক ক্ষেত্রেই জানি না। আজকে আমরা সেই গল্পগুলোই করতে চাই, একদম ছোটবেলা থেকে শুরু করব। নিশ্চয়ই। বড় হওয়া, এবং আমি জানি পারিবারিকভাবে আপনার একটি সাংস্কৃতিক একটা আবহ ছিল পারিবারিকভাবেই, তো গান কে কে করতেন পরিবারের? আসলে গান কে কে করতেন না বললে বোধহয় ভুল হবে সবাই আর গান কি। করতেন। হ্যাঁ, আমার গানের মানে এই সুযোগগুলো পেলে আমি আসলে আমার ছেলেবেলায়ও চলে যাই এই গল্পগুলো করবার সুযোগ। তো আমি আমার মায়ের না, খুব আর্লি বিয়ে হয়ে গেছিল, তো আমিও খুব আর্লি মানে মায়ের জীবনে, মা বাবার জীবনে চলে এসেছি। কিন্তু আমার মায়ের মানে অনেক ড্রিম ছিল পড়াশুনো করবেন। মানে আমি বোধহয় আমার মায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আগে হয়েছি এরকম, কিন্তু আমার মা আচ্ছা। কিন্তু পরীক্ষাটা কন্টিনিউ করে গেছেন। কিন্তু তার তো পড়াশোনা, পরবর্তীতেও পড়াশোনা করতে হয়েছে। তো এই যে পড়াশোনা, এই যে বাইরে সময় কাটানো, এই টাইমগুলোতে আমি আসলে আমার মামা বাড়িতে থাকতাম। মাও তখন ওখানে থেকেই যেহেতু পড়াশোনা করছিলেন, বাবাও হয়তো বা মানে আমার ওই স্মৃতিগুলো মনে নেই, তবে আমি যেটা জানি বা যেটুকু মনে আছে সেটাই বলছি, বাবা আসা যাওয়া করতেন আর কি। তো সেক্ষেত্রে যেটা হতো যে আমার বাড়িতে আমার দাদু, আমার দিদা, আমার মামারা, আমার মাসি প্রত্যেকেই সঙ্গীত চর্চা করতেন, প্রত্যেকেই লেখালেখি করতেন, বাড়িতে কবিতা আবৃত্তির একটা চর্চা ছিল, এবং আমি সেই ছোটবেলাতেই, আমার আজও মাঝে মাঝে মনে পড়ে সেই স্মৃতিটা, একটু ছোট্ট করে চোখে এসে চলে যায়। আমি জানি না আপনার হয় কিনা, আমার কিন্তু হয়। ছোটবেলার মধুর কোনো স্মৃতি হঠাৎ করেই মনে পড়ে যায়, একদম একটা চোখের ভালো সামনে লাগা ভেসে তৈরি আসে। হয়। আবার তারপরে আর ওই স্মৃতিটা যেহেতু খুবই ছোট ছিল, মানে পরের টুকু আর খুঁজে পাই না, যেহেতু অনেক ছোটবেলার ঘটনা। তো আমার মনে আছে আমি এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মাসি মাসি বলে মিলালো বালক অনন্ত তিমির তলে, এই শব্দটুকু আমি বলতে শিখেছিলাম তখন, হয়তো আমার 3 বছর বয়স। আমার মাসিকে এত কঠিন শব্দ, আমাকে মানে শেখানো কঠিন হয়েছে, লাইন। বা ওই যে বাড়িতে এই চর্চাটা ছিল বলেই না, মানে ব্যাপারটা আসলে অত দুঃসহ ছিল না বা দুর্বোধ্য ছিল না। তো এই জিনিসগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের দইয়ালা নাটকটা তে একটা শিশু ক্যারেক্টার ছিল, তা আমি সেই শিশুটি হতাম এবং আমি ওই অভিনয়টা করে দেখাতাম। তো তখন তো আসলে এতগুলো টেলিভিশন চ্যানেল বলুন কিংবা এত ইন্টারনেট, এত সুযোগ সুবিধা ছিল না, ওটাই ছিল পরিবারের মধ্যেই। আমি ছিলাম একটা ভালোবাসা যেমন, তেমনি একটা বিনোদনও। তো আসলে তার সেই আনন্দের মাঝে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আমি আসলে হারমোনিয়াম ধরে ওঠার আগেই হয়তো বা অনেক গান গুনগুন করতে পারতাম। আমার জন্য আসলে শেখাটা আসলে খুব বেশি কঠিন, মানে সঙ্গীত চর্চা যেটা বলবো সেটা শেখাটা আসলে খুব বেশি কঠিন ছিল না। কিন্তু যখন স্কুলে চলে এলাম তখন আসলে একটা বেশ, মানে কি বলবো, এই আনন্দ এবং এই ভালোবাসা সেখান থেকে একেবারে মানে কি বলবো, একদম অপোজিট একটা, মানে একদম সিস্টেমেটিক রুলস অ্যান্ড রেগুলেশনস। আমি একটা করতে মিশনারি হবে। স্কুলে ভর্তি হয়েছিলাম। তো সবকিছু মিলে মানে দুটো যেন একদম দুরকম, যেটা এটা যেমন প্রচুর মধুর স্মৃতি, স্কুলে যাওয়ার ওই মানে শুরু একটু তাড়াতাড়ি স্কুলে চলে যাওয়ার যে স্মৃতিটা, সেটা বেশ কঠিন, এবং আমার আজও ওটা ভাবলে এখনো মন খারাপ হয়ে যায়, কেন আমি এত তাড়াতাড়ি স্কুলে চলে গেছিলাম আর কি। আচ্ছা, স্কুলের সময়টার নিশ্চয়ই মধুর স্মৃতিও আছে, পরবর্তীতে যখন অনেক বন্ধু হয়েছে তখন তো স্কুলে যেতে নিশ্চয়ই অনেক ভালো লাগতো। স্কুলের স্মৃতির গল্পটা আমি আসলে কখনো কোথাও শেয়ার করিনি, আমি এখানে একটু বলি। সেটা হচ্ছে ওই যে বললাম যে মা তো খুব তাড়াতাড়ি মানে পড়াশুনো করছিলেন যেহেতু, এবং আমি যখন স্কুলে যাই মা তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে। তো মা একটা স্কুলে জয়েন করেছেন। তো মা স্কুলে জয়েন করেছেন, এখন যেহেতু মা চাকরি করেন তাহলে আমাকে তো তাড়াতাড়ি, মানে এখনো এই ব্যাপারগুলো ঘটে, আর আমি সেই সময়কার কথা বলছি, তাহলে ওকে একটা স্কুলে দেওয়া হোক। সেই স্কুলের শিক্ষক হচ্ছেন আমার বাবার বোন, মানে আমার পিসি। আচ্ছা। তো পিসির সাথে আমি স্কুলে যেতাম। তো 3 বছর বয়সে যেতাম। এখন 3 বছর বয়সে বাচ্চারা কিন্তু স্কুলে যাচ্ছে। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে মনে করি যে আসলে এত আর্লি একটা বাচ্চার জন্য যে কিছু বোঝে না, এটা বোধহয় একটু টু আর্লি না, হয়ে এখন তো যায়। প্লে থাকে, খেলাধুলা করে, তারপরে আস্তে এখনকার ধাপে সিস্টেমটা ধাপে। অনেকটা বদলে গেছে, আমাদের সময় বোধহয় এতটা সহজ ছিল না। তো যাই হোক, আমি স্কুলে যেতাম, আমি আসলে সেভাবে গান হয়তো অনেক কিছু জানতাম, কিন্তু আমি আসলে সেভাবে একটা বাচ্চা, মানে
অত বুঝে উঠতে পারতাম না। তো আমি দেখা যায় প্রতিনিয়তই ওখানে কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট ছিল, তো শাসন বকুনি পিটুনি এগুলো আহা খেতাম, এবং এগুলোর কারণে আমার যেটা হতো যে আমার স্কুলে যেতে ভালো লাগতো না, অ্যাংজাইটি ওই তৈরি হয়ে স্কুলটাতে গিয়েছিল। আমি কান্নাকাটি করতাম। আর তারপর বাড়ি এসেও মাকে পেতাম না। আবার ওখানেও তো বাচ্চারা তো থেকে থেকে মাকে দেখতে চায়, সেখানে আমি আসলে কোনো ভালোবাসার কোনো একটা মানে কিছুই পেতাম না। হয়তো হাতে নেল পালিশ দিয়েছি, আমার মেয়েটাও কিন্তু এখন নেল পালিশ দেয়, মানে দিতে পারে না কিন্তু নেল পালিশটা নিয়ে ঘুরে বেড়ায়। তো আমি হয়তো নেল পালিশ দিয়ে গেছি, সেটার জন্য হয়তো দেখা গেল পিটুনি খেতে হলো। তো সেই আহা পিটুনিটা বেশ স্ট্রিক্ট। আমার মনে হয় যে আসলে এই যে ওই যে অভিজ্ঞতাটা, আমার ওই ব্যাপারগুলো মনে আছে। তো আমি আমি খুব কেন যেন আমি স্কুলটায় যেতে চাইতাম না। পরবর্তীতে যেটা হলো, মা তার স্কুলে আমাকে নিয়ে গেলেন, সেখানেও টু আর্লি। আমি যখন ক্লাস ওয়ানে ঢুকে গেলাম তখন আর কি আমার মানে আমি আসলে ওয়ানের জন্য ক্যাপাবল ছিলাম না, মানে আমি একটু আর্লি চলে গেছি। কিন্তু আমি তখন থেকে আমার জীবনটা অনেক মধুর, অনেক স্মুথ, যেহেতু আমি মায়ের কাছে ছিলাম। মা কোলে নিয়ে বসে থাকতেন না, কিন্তু মায়ের স্কুলে আছি, আমি চাইলেই মাকে দেখতে পারবো। তো ওই একটা ব্যাপার, এটা খুব মানে কথাগুলো এই বয়সের সাথে মানে মনে হবে যে আরে এত মামা করছে, কিন্তু ব্যাপারটা আমি বলছি সেই ছেলেবেলার স্মৃতিটা। একদম আসলে একদম সন্তান ঘুরে ঘুরে মাকে দেখতে চায়, কিংবা মার সাথে থাকলে অনেক বোধহয় ওরা অনেক অনুভূতিটাই অন্যরকম থাকে যখন আমি কমফোর্ট বোধ ভাবি করে, যে কমফোর্ট জোন। মা আশেপাশে আছেন, হুম হুম, তখন যে নিরাপদ বোধটা তৈরি হয় সেটা আসলে অনেক বড় সত্যিই বিষয়। তাই। বন্ধু তো অনেক হয়েছিল স্কুলে, এবং স্কুলে যেহেতু গান করতে জানতেন, স্কুলের ফাংশনে গান গাওয়া হতো না? হ্যাঁ, মানে আমার আসলে ফাংশন মানে এগুলো অনেক ছেলেবেলা থেকেই শুরু হয়ে গেছে। বন্ধুও প্রচুর ছিল, কিন্তু আমার মানে যেহেতু আমি শুরু থেকেই মানে এই যে মায়ের শাসনে বড় হওয়া, তো আমার কম্পিটিশন, আমার পড়াশোনায় ভালো করা, আমার গান গাওয়া, গান শেখা, এবং পাশাপাশি আমি অনেক কিছু শিখতাম। আমি ছবি আঁকা শিখতাম, ছবি আঁকতে আমি খুব ভালোবাসতাম, নাচ শিখতাম, কবিতা আবৃত্তি, আমার মা কবিতার শিক্ষকই, তো আমি তার কাছে মাঝে 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 এটা আমি খুব একটা পছন্দ করতাম না, তো আবৃত্তি চর্চাও করতে হতো। তো একটা বাচ্চা যখন এত কিছু করতো, তখন আসলে খেলাধুলো, বন্ধুত্ব, এগুলোর আসলে অত সময় আমার থাকতো না। পড়ার বইটা কি ঠিকঠাক পড়া হতো? পড়ার বই প্রতিদিন একেবারে খুব ঠিকঠাক করে যে পড়া হতো তা না, কিন্তু রেজাল্টটা খুব ভালো করতাম। আচ্ছা মানে এটা করতে হতো। তো স্কুলে যেটা আমার একটা ব্যাপার ছিল, যে স্কুলে যে পড়াটা দেয়া হতো, ওই পড়াটা আমি মানে রেডি করে রেডি ফেলতেন? করে রাখতাম, এটাই আমার চর্চাটা ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু শিক্ষকের কন্যা, তো আমার দিকে তো সবাই তাকিয়ে থাকতো। আমি ভুল করলেও সেটার জন্য বকা খাবো, বা মানে আবার ভালো করলেও তারা আমাকে অনেকটা প্রশংসা করতেন। তো এই ব্যাপারটা আমার আসলে একটু দায়িত্ববোধ বলবো, বা আমার উপর ভার বা প্রেশারটা একটু বেশি ছিল। একটু প্রেশার ছিল যে মায়ের তো মায়ের কাছে মা গিয়ে তো বলে জেনে দিবে। যাবে, মা হ্যাঁ জেনে যাবে, এই ব্যাপারটা একটা কাজ করতো আর কি। আমি কখনো পরীক্ষা দিয়ে এসে ধরো ভুল মানে ভুল করেছি, এসে মিথ্যে বলতে পারতাম না, আমাকে সত্যিই বলে দিতে হতো, কারণ কিংবা জেনেই ভুল তো বললে যাবে। তো ওদিকে খবর পেয়ে গেলে আমার কপালে দুঃখ আছে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, তারপরে তো আপু শান্তিনিকেতনে চলে গেলেন, সেই সিদ্ধান্তটা কি মায়ের তরফ থেকে বা পারিবারিক ভাবেই নেওয়া হয়েছিল নাকি পারিবারিক ভাবে, নিজের সিদ্ধান্ত? যেহেতু এই যে আমি যে গল্পগুলো করলাম, আসলে তো ওভাবেই তো মানে এই চর্চার মধ্যে দিয়েই বড় হওয়া, এই শান্তিনিকেতন কথাগুলো বারবার এসেছে সেখানে। যখন আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি, মানে রবীন্দ্রনাথকে একটু একটু জেনেছি, তখন এই শান্তিনিকেতনের প্রসঙ্গটিও এসেছে। আমার বাবা মা তখন, এবার মায়ের প্রসঙ্গ না, দুজনের কথাই বলতে হবে। বাবা সবসময় খুব অ্যাপ্রিসিয়েট করতেন, কিন্তু আহ, দৌড়াদৌড়িটা হয়তো বা সাধারণত সব ক্ষেত্রেই মায়েরাই করে। তো যাই হোক, তো আমার বাবা মা দুজনেই চাইতেন যে কখনো শান্তিনিকেতনে পড়াশোনা করুক। তো কোনো একটা সময় ক্লাস সিক্সে যখন পড়ি, তখন একবার আমার মানে আমার বাবা বা মা চেয়েছিলেন, সেটা অবশ্য একটা পরিস্থিতিগত কারণে, যে ও ওখানে ভর্তি হোক। কিন্তু আমার মনে হলো যে ওদেরই মনে হলো, কিংবা ওখানে কথা বলে দেখা গেল যে টু আর্লি হয়ে যায় আর কি, একটু আমি একটু যদি ম্যাচিওর হয়ে ওখানে যাই তাহলে তারপরে একটা হয়তো দেশ ভালো। ছেড়ে অন্য দেশে এসে হুম, কিন্তু এত ছোট এত মানুষ। সহজ নয় আর কি। হ্যাঁ, যদি আপনজন থাকে তাহলে একটা ব্যাপার হয়। তো যাই হোক, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করবার পরে শান্তিনিকেতনে পড়াশোনা করতে গেছি। আমি আর কোথাও মানে অন্য কোথাও কোনো পরীক্ষাই দিইনি, আমি সরাসরি ওখানেই গেছি, ওখানে থেকেছি একা একা। ওটা আমার জন্য একটা ভীষণ কঠিন পরীক্ষা ছিল। পরীক্ষা মানে একে তো শান্তিনিকেতনে ভর্তি হব না, কেউ আছে আপনজন, মা বা বাবা। মা ওখানে আমাকে একটা বাড়ি ভাড়া করে রেখেছেন, সেবারও মাই আমার সাথে গেছেন। বাবা এমন একটা প্রফেশনে ছিলেন যে মুভ করতে পারতেন না, উনি বাড়িতে প্রশংসা করতেন, শাসনও করতেন ভীষণ রকম। বাবাকে প্রচণ্ড ভয় পেতাম। মায়ের কারণে একটু যদি চঞ্চলতা দেখাতেও প্রকাশ করতে পারতাম, বাবার কারণে সেটাও পারতাম না। কোনো বাসায় কিছু একদম লক্ষ্মীমন্ত চুপচাপ বাবা থাকলে। খুব একটা দুষ্টু যে খুব ছিলাম তা না, আসলে কোনো কিছু আমার লাইফটা একদম খুব ছকে বাঁধা, মানে এগুলো 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 তোমাকে করতে হবে, করে তুমি এগিয়ে যাও, তোমাকে এটা হতে হবে, এরকম। শান্তিনিকেতনের জার্নি তো অবশ্যই আমরা শুনবো আপু, কিন্তু তার অবশ্যই, আগে একটা গান শুনি। নিশ্চয়। আচ্ছা,
মানে এখন বেশি খোঁজাখুঁজি না করি, যে গানটাই চোখের সামনে আছে সেটাই গাই। শুনি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন? শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। দারুণ একটা গান। আমি শুধু গানগুলো এত ভালো লাগার, কিন্তু ঠান্ডা লেগে আছে, মানে হয়তো বা সেভাবে গাইতে পারছি না, যাক তবুও ভালো লাগার প্রকাশ, ভালো লাগার একদম। আয়োজনে এসে। শান্তিনিকেতনের কথা আমরা বলছিলাম। শুরুর দিকে অনেক ছোট ছিলেন, তখন মাত্র ইন্টার পাশ করে যাওয়া। তো কত হবে, 18 বছর, না আমার 17 18 বছর? মানে আমি টিনেজার, ইভেন মানে আমার বন্ধু আমাকে উইশ করেছিল ইউ নো মোর টিনেজার, মানে আমি যখন অনার্স কমপ্লিট করেছি বা এরকম আর কি। হ্যাঁ বেশ আগেই গেছি আর কি। হ্যাঁ তো তখন ওখানে গিয়ে কি কি আসলে প্রথম প্রথম অসুবিধা হতো বা অ্যাডজাস্ট করার ব্যাপারটা কি ছিল? একটা ভীষণ রকম ভালো লাগা কাজ করতো শান্তিনিকেতনে যাবার পরে। তো তবু এই যে 17 হোক কি 18 হোক বা 16ই হোক, মানে ওই বয়সটাই একা একা সব কিছু সামলানোটা, মোকাবেলা করাটা একটু একটু কঠিন। আর সব থেকে বড় হয় কি বিষয়টা, যেটা আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখলাম, হয়তো আমার সন্তানের ক্ষেত্রে গিয়ে সেই ব্যাপারগুলো করব না। যেমন আমরা তো একদম বাবা মার বলয়ের মধ্যে থাকি, আমি যেমন ছিলাম আর কি। হ্যাঁ বাবার কড়া শাসন, মায়ের সবসময় কর্তৃত্বে বা নেতৃত্বে বা আদর বা স্নেহ যেটাই বলা হোক। তো বাস্তবতাটা কি এটা আসলে আমি না মানে ফেস করিনি কখনো। যখন ফেস করতে গেলাম, আমি কিছুই করতে পারি না। লাইক আমি কোনো আমি একটা চা বানাতে পারি, কিন্তু আমি রান্না বান্নাও করতে পারি না। আমাকে খেতে গেলে আমাকে আমার মতো করে রান্না করে খেতে হবে, সেই ভাত রান্নাটাও করতে পারি না। মানে এরকম একটা পরিস্থিতিতে আমি পড়েছি। প্রথম প্রথম রেস্টুরেন্টে গিয়ে খেতাম, কিন্তু সেই খাবারের যে ব্যাপারটা, হঠাৎ করে বাড়ি ছাড়া হলে যে ব্যাপারটা হয় যে খাওয়ার মিল হচ্ছে না। এখন কিন্তু এগুলো কোনো ব্যাপার না, যে কোনো দেশে যে কোনো খাওয়াই খেতে পারবো, রাখতে তো হবে না। কিন্তু তখন তো আসলে হঠাৎ করে একটা বলয় থেকে হ্যাঁ বেরিয়ে হ্যাঁ গিয়ে মানে খুব আসলে অসুবিধা হচ্ছিল ওই খাওয়া দাওয়া বিষয়টা নিয়ে। আদারওয়াইজ এমনিতে তো সবটাই ভালো। আর একটা ব্যাপার কি, মা নেই, বাবা নেই, চারপাশে কেউ নেই আপনজন, কিন্তু আমার গিয়েই আমি খুব লাকি যে আমার সবসময় আমার বন্ধুরা আমাকে, আমি খুব মানে বন্ধু বানানোর সুযোগ পেতাম না হয়তো বা, কিন্তু আমার বন্ধু হয়ে যেত প্রচুর। তো আমার আমি কিছু ভালো ভালো বন্ধু পেয়েছি, তারা আমাকে আসলে আমার পরিবারের, যে তুমি একা নও এই ব্যাপারটা আমাকে সব সময়, তারা আমাকে সবসময় সাথে থাকতো, পাশে থাকতো। দেখা যেত তারা আমাকে রান্না করেও অনেক সময়, ছেলে বন্ধু হয়তো বা, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে হোটেল ম্যানেজমেন্টে পড়ে, তুমি আজকে আমাদের বাড়িতে, তো তোমরা মানে আমাদেরকে কয়েকজনকে হয়তো বলো তোমরা আজকে আমাদের বাড়িতে খেও, ও তো রাখতে পারে না, মানে এরকম আর কি। আমাকে কেউ না কেউ ভীষণ রকম প্রত্যেকটা ক্ষেত্রে আমার সো ব্লেসড যে আমাকে সবাই কম বেশি মানে সহযোগিতা করেছে। মানে আমি একা ওই জার্নিটাতে চলতে চলতেই অনেক মানুষকে পেয়েছি যারা আমাকে আমার ভর্তি হওয়ার সময় আমার পাশে ছিল। মানে আমার যখন অ্যাডমিশন টেস্ট, ওদের কিন্তু পরীক্ষা দিতে হয়েছে,
সব গুণী জনেরা, বড় বড় মানুষ, গোরাসার অধিকারী, বাসবী চ্যাটার্জি, বাসবী মুখার্জি, তারপর স্বস্তিকা মুখার্জি, মানে এনারা সব গুণী জনেরা, আরও অনেক গুণী মানুষদের সামনে আমাকে সঙ্গীত পরিবেশন করতে হয়েছে। তো সেই সময়টা আমার সাথে আমার পরিবারের কেউ ছিল না, কিন্তু আমার না হওয়া পরিবার, মানে রক্তের কেউ নয়, ওখানে গিয়ে সাময়িক নতুন পরিচয়, কিন্তু পরিবার। অনেক মানুষ আমার সাথে ছিলেন যে ওর পরীক্ষা আজকে, ওকে সাপোর্ট করতে হবে। একদম। তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে, বন্ধু বা যাদের কথা বলছিলেন? যোগাযোগ, হ্যাঁ, আমার শিক্ষকদের সাথে তো কি বলবো, সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা যেখানে আসলে মানে তাদেরকে দেখতে পাই, তারাও আমাকে মানে তাদের ভালো লাগা বা আশীর্বাদ আমাকে প্রকাশ করেন বা জানান, এটা আমার জন্য পরম পাওয়া। আবার বন্ধুরাও রয়েছে, অবশ্যই বন্ধুরাও রয়েছে আমার শান্তিনিকেতনের বন্ধুদের সাথেও, সবাই তো নেই, কিন্তু অনেকের সাথে যারা আছেন এই মাধ্যমটাতে, তাদের সাথে আসলে ওখানে কথা হয়ে যায়, খুব একদম। ভালো লাগে। দেবলীন আপু, ছোটবেলা থেকে গান শিখেছেন, তখন তো সব ধরনের গানই শেখা হতো। যখন পড়াশোনা শুরু করলেন শান্তিনিকেতনে, নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভিন্নভাবে খুঁজে পাওয়ার যে বিষয়টা, সেই অনুভূতিটা যখন তৈরি হতে শুরু করলো, সেই সময়টা কেমন ছিল? সেটা একটা অন্যরকম ভালো লাগা। আমি বলবো, আমি এই কথাটা আমি অন্য জায়গাতেও বলেছি, আমি আজ আবারও এখানে বলছি, সেটা হচ্ছে যে আসলে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালো লাগাটা বা রবীন্দ্রনাথের প্রতি ভালো লাগা, সেই ভালো লাগাটা একটা রকম, আর ভালোবাসাটার একটা রকম। হ্যাঁ, তো সেটা ভালোবাসায়, গভীর ভালোবাসায় পরিণত হলো শান্তিনিকেতনে গিয়ে, কারণ ওখানে শেখার ধরনটা সব কিছুই অন্যরকম। তখন কিন্তু আর এই ব্যাপারগুলো, আমি কি, আমার প্রেক্ষাপট কি, এইগুলো আর আসলে মাথায় ছিল না। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে এরকম একটা পরিবেশে থাকার সুযোগ যে ছেলে বা যে মেয়েটি পাবে, আমি বলবো সে অনেক সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। যদি একটু মানে আমি বলবো যে আমি একটু ইমেচিওর ছিলাম, কিন্তু তবুও আমি চর্চার ক্ষেত্রে আমার কোনো কমতি ছিল না। প্রচুর প্রচুর চর্চা করবার সুযোগ পেয়েছি, যে সুযোগটা হয়তো বা এখানে তো পড়াশুনো করতে হতো, অনেক কিছু করতে হতো, তো যে কারণে আর কি হয়তো বা ওই যে সঙ্গীতে একমুখী যে চর্চা করবার যে সুযোগ, ওটা হয়তো বা আমি কম পেতাম। আর ওখানে গিয়ে কিন্তু চর্চা করবার প্রথম ইয়েই হচ্ছে যে হারমোনিয়ামে না, আমরা যখন হারমোনিয়াম নিয়ে বসে পড়ি, ওখানে কিন্তু তানপুরাতে প্র্যাকটিস করা, এবং অন্যরকম মানে এই গানগুলো, মানে আমি এখন হয়তো বা আমি একটা ছোট গান একটু গেয়েই শোনাই। হ্যাঁ, একটা দু তিন লাইনের গান। ও কেন ভালোবাসা জানাতে আসে, হলো সজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে, হলো সজনী, ও কেন ভালোবাসা হাসি খেলি রে মনের সুখে, হাসি খেলি রে মনের সুখে, ও কেন কাছে আসে আঁধার দিন রজনী, ও কেন ভালোবাসা জানাতে আসে, হলো সজনী, ও কেন ভালোবাসা। শুনতে খুব সহজ মনে হলো, ছোট্ট একটা, এটা কিন্তু পুরোটাই একটা রবীন্দ্রসঙ্গীত, এইটুকুই রবীন্দ্রসঙ্গীত, ছোট্ট রবীন্দ্রসঙ্গীত। এই গানটার তালটা কিন্তু খুব কঠিন, রবীন্দ্র সৃষ্ট কিছু তাল রয়েছে, বেশ কিছু তাল রয়েছে, যে তালগুলি অত সহজ নয়, এবং উনি ওনার গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। হ্যাঁ, মানে শুরু থেকে শুরু হলে একটা ছন্দে ছন্দে সব কিছু, তালে ছন্দে সব কিছুতে পড়ে, কিন্তু এমনভাবে গানটা শুরু হচ্ছে যে হয়তো বা এই তালটা শুরু হলো, তালটা ফাঁকা হচ্ছে, ঠিক এরকম টাইমে গানটা শুরু হবে, তখন কিন্তু সেই গানটাকে তালে ফেলে গাওয়াটা কিন্তু অত সহজ নয়। এই যে সুর, তাল, গান, কথা সব কিছু নিয়ে যে এই যে খেলা করা, সেগুলো আমরা ওখানে শেখার সুযোগ পেয়েছি। এগুলো সহজ ছিল না, কিন্তু চর্চা করতে করতে ব্যাপারগুলো কিন্তু খুব, আমরা বন্ধুরা একসাথে বসতাম, একসাথে গাইতাম, শিক্ষকদের সাথেও কিন্তু আমাদের সম্পর্কটা ওখানে অন্যরকম ছিল। এই মানে বেঞ্চে বসে থাকা টাইপ ব্যাপার ছিল না, আমরা গুরু একটা চেয়ারে বসতেন, অনেক সময় মাটিতেও বসে পড়তেন, আমরাও ফ্লোরে তাকে ঘিরে বসে থাকতাম। তো এভাবে আমরা গান শিখতাম, সেটা আসলে যে মনে হতো না যে কোনো ইউনিভার্সিটি আমরা কোনো ক্লাস করছি, মনে হতো গুরুর কাছে গান শিখছি, এভাবেই সঙ্গীত শিক্ষা, গুরুর কাছ থেকে দীক্ষা নেয়া গানের। সেটাই, এবং সেই ভালো লাগাটা একটা অন্যরকম। এবং অনার্সে তো আপনি ফার্স্ট হলেন, তারপর স্কলারশিপ নিয়ে, যদি আমি ভুল না করে থাকি, রবীন্দ্র ভারতী থেকে পড়াশোনা করেছেন। সেই জার্নিটা কেমন ছিল? আমার মাঝখানে একটুখানি গ্যাপ ছিল, মানে পড়াশোনার মাঝখানে, কারণ আমি আসলে শান্তিনিকেতনটা তখন আবার ছেড়েছি, মাঝখানে ছেড়েছি। আমি এই অর্থ বলছি, আমার অনার্সটা হয়ে যাবার পর আমার মনে হলো যে আমি একটু কলকাতায় গিয়ে দেখি।
মানে যদিও কোনো ধারণা ছিল না কলকাতা শান্তিনিকেতনের মানে তফাৎটা কেমন হবে। যেমন আমি বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে গেছি, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ না? আবার শান্তিনিকেতন আর কলকাতাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ। শান্তিনিকেতন হচ্ছে জায়গাটা সম্পর্কে একটু বলি, লালমাটির এলাকা, একটু পাহাড়ি এলাকা, এখানে মানুষগুলো সাঁওতাল প্রধান অঞ্চল, হ্যাঁ, এখানে মানুষগুলোর কথা সুর একটু অন্যরকম, ছোট একটা জায়গা। এখন বেশ ঘন বসতি, তখন এত বসতিও ছিল না, সুযোগ সুবিধাও কিন্তু তুলনামূলক কম। সন্ধ্যার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়, এখনো 8টা সাড়ে 8টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। তো কেউ যদি মনে করেন, আমরা যেমন ঢাকা শহরে রাত 1টার সময়ও অনেক সময় মনে করি আচ্ছা বাইরে বের হলাম, তো ওখানে আসলে কাউকে খুঁজে পাওয়া যাবে না রাত 1টার সময় আর কি, এরকম। তো মানে একটু ট্রিটমেন্টের জন্য একটু একটু অসুস্থ বোধ করলে একটু ভালো চিকিৎসার জন্য কিন্তু কলকাতামুখী হতে হয়। তো হয়তো বা এখন অনেকটা ইমপ্রুভড হয়েছে আশা করি। তো আমার আসলে সব কিছু মিলে মনে হলো আমি এবার একটু কলকাতায় যাই, কলকাতার দিকে। আর এখানে আমার একটা অসুবিধার কথাও আমাকে বলতে হবে। এই যে বললাম আজকে অনেক কিছু বললাম, যে কথাগুলো বলা হয়নি, যেমন আমার শুরুর দিককার কথা, তেমনি ওখানে আমি যখন শান্তিনিকেতনে পড়াশোনা করতে গেছি সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, কিন্তু আমার মা আবার বললেন যে তোমার আমার মা কিন্তু আমাকে এখনো গাইড করে। আমি হয়তোবা জানি না মা অনুষ্ঠানটা দেখছে কিনা, পুরো অনুষ্ঠান জুড়েই মা বেশি করা হচ্ছে, কারণ তিনিই তো আমি আজকে যেটুকু যা সেই শুরু থেকে এই পর্যন্ত শাসন করে হোক আর আদর করে হোক, মানে সবটাই তার কৃতিত্ব, সেটা অস্বীকার করবার কিছু নেই। তো যেটি হয়েছে যে তুমি হোস্টেলে থাকো, হোস্টেলে থাকলে অনেক বেশি নিরাপদ থাকবে। তো ওখানে আসলে বাঙালি যে ইউনিটি, মানে বাংলাদেশিদের, ওর হোস্টেলে সাধারণত দেখা যায় বাংলাদেশিরাই বেশি থাকে, বিদেশিরাও থাকে, নেপালি কিংবা আমেরিকানরা, তারা আসলে কোনো কিছুর মধ্যে থাকে না, কিন্তু বাঙালিদের ইউনিটিটা যেটা, সেটা কিন্তু একেবারেই ভালো না। তো ওখানে গিয়ে আমি ভীষণ মানে একটা বিপাকে পড়েছিলাম, কিন্তু এই কথাটা আমি আসলে পরিবারকেও জানিয়েছি। আমি আসলে একা একা কোনো সিদ্ধান্ত নেওয়া যে আমি হোস্টেলে থাকবো না, আমি একটু আলাদা থাকি তাহলে হয়তো বা ভালো থাকবো, সে ব্যাপারগুলো আসলে আর হয়ে ওঠেনি, হোস্টেলে থেকেই আমাকে পড়তে হয়েছে। তো আমার আসলে শান্তিনিকেতন ছাড়বার একটা হয়তো বা এটাও একটা কারণ ছিল যে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা একদম কমফোর্টেবল, এনভায়রনমেন্টটা পছন্দ ছিল না। আমি হয়তো প্র্যাকটিস করবো, কালকে আমার পরীক্ষা, কিন্তু এত জোরে গান শুনছে, বলছি আমার পরীক্ষা, কিন্তু তারা তো গান শুনছে, তো তারা হয়তো বা সেই কোঅপারেটটা করবে না। তো এই এই জাতীয় তারা তো আমার মানে আমি যেমন সঙ্গীত ভবনে, তারা সঙ্গীত ভবনেরও ছিল না, সেটাও একটা ব্যাপার। তো এই প্রবলেমটা আমি ওখানে সব ভালোর মাঝে আমার এইটুকুই প্রবলেমটা ছিল, এবং এই প্রবলেমটার কারণে মানে আমি যদি কমফোর্টেবলি থাকতে না পারি তাহলে আসলে সাধনাটা করাটা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি পরবর্তীতে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছি, স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম, মানে স্রষ্টার অশেষ আশীর্বাদ যে পেয়েওছিলাম। তো তখন আমি শান্তিনিকেতনে, আমার স্কলারশিপে অপশন ছিল যে রবীন্দ্রভারতী, শান্তিনিকেতন এবং বেঙ্গল বলে আর একটা ইউনিভার্সিটি বা সঙ্গীত কলেজ আছে সেখানে আর কি। তো আমি রবীন্দ্রভারতী বেছে নিলাম কলকাতাতে, রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি সঙ্গীত সাধনার জায়গা, মানে জোড়াসাঁকো যে বাড়িটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয়েছিল, সেখানেই আসলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পরবর্তীতে হয়েছিল। এবং এখন আমি যখন পড়তে গেছি তখন আবার ওটা আবার ওইখানে ছিল না, ইউনিভার্সিটিটাকে শিফট করা হয়েছিল। বিটি রোডে একটা আমাদের একটা ক্যাম্পাস আছে, মানে বেশ বড়, বিশাল বড় একটা ক্যাম্পাস। তো আমি রবীন্দ্রভারতীতে মাস্টার্স করেছি, এখানেও আমি ফার্স্ট ক্লাস পাই। এখানে আমার আবার একটা খুব সুন্দর, শান্তিনিকেতনে যেমন বাঙালি বলার যে কথাটা বললাম, যে বাংলাদেশি ছেলে মেয়েরা, ছেলে তো নয়, মেয়েরা খুব একটা ছিল না, ফ্রেন্ডলি ছিল না, বন্ধু পরায়ণ ছিল না বলবো। রবীন্দ্রভারতীতে গিয়ে আমি ঠিক তার উল্টো, মানে খুব ভালো একটা বন্ধু পরিবার পেয়েছি, যারা আমাকে মানে আগলে রেখেছিল। আবারও সেই পরিবারকে মনে করার কথা, মানে পরিবারের, মানে তারাই যেন আমার তখনকার পরিবার, আজও তাদের সাথে আমার সেই সম্পর্ক। কলকাতাতে কত বছর থাকা হলো তারপরে? আসলে আমার সব মিলিয়ে কলকাতাতে বোধহয় 7-8 বছর থাকলাম। বাহ, দীর্ঘ সময়। সেখানকার ইন্ডাস্ট্রিতে তো কাজ করা হয়েছে তার মানে তখন? ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে টেলিভিশনে বেশ কয়েকটা অনুষ্ঠানে কাজ করেছি। আর আসলে বাঙালি তো আফটার অল, মানে খুব বেশি যে মানে জানার চেষ্টা করেছি, আমার কাছে পরীক্ষাটা ভালো করে দিতে হবে, পড়াশোনাটা ভালো করে করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, ওটাই আসলে সবার মাথায় থাকে যতক্ষণ না, মানে আর আমি তো আসলে পড়াশোনা শেষ করে আবার চলেও এসেছি, তাহলে হয়তো বা আমি হয়তো ওখানে আরও কিছু করবার সুযোগ পেতাম। তবে টুকটাক মাঝে মাঝে গিয়ে, আর ওইখানে পড়াশোনা করবার সময় অনেকগুলো অনুষ্ঠান, কি টেলিভিশন অনুষ্ঠান নাকি এমনিতে যে ধরনের স্টেজ পারফরম্যান্স? টেলিভিশনে অনেক মানে গান করবার, গেস্ট আর্টিস্ট হিসেবে গান করেছি, সিঙ্গার হিসেবে গেছি, বাংলাদেশি সিঙ্গার হিসেবে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আর আসলে বাংলাদেশি হওয়াতে যে সুবিধাটা ছিল, যে কোনো বাঙালি আয়োজন, 21শে ফেব্রুয়ারিতেই, সামনেই 21শে ফেব্রুয়ারি এসে যাচ্ছে, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জি বাংলায় একটি মানে আয়োজনে আমরা বাঙালি বন্ধুরা
মানে আমার সাথে যারা গান নিয়ে পড়াশোনা করেছে আমার বন্ধু মানে বান্ধবীরাই আমরা একসাথে অংশ পারফর্ম নিয়েছি। করেছেন। হ্যাঁ। আপু আরো অনেক গল্প করব এবং এখনো তো নিশ্চয়ই যাওয়া হয়, যাতায়াতটা আছে কিনা সেভাবে সেগুলো নিয়ে জানতে চাই। একটা বিরতি নিয়ে আসি। নিশ্চয়ই। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আরও একবার স্বাগত, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ গানে গল্পে যিনি আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দেবলীনা সুর। আপু আরও একবার স্বাগত। অভিনন্দন। আপু কথা বলছিলাম, যেহেতু কলকাতাতে দীর্ঘ সময় থাকা হয়েছে, সেখানে বলছিলেন কাজও করেছেন টেলিভিশনের বাইরে মঞ্চে। এখন কি প্রোগ্রামগুলো করা হয়, মানে প্রোগ্রাম করতে যাওয়া হয় কলকাতাতে? প্রোগ্রাম করতে যাওয়া হয় বলতে মানে ওখানে পড়াশোনা করেছি, ওখানকার একটা জীবন, আর একটা তারপর কিন্তু একটা লম্বা সময় ধরে আমি বাংলাদেশে মানে এখানে এখানে আমার এখানে এসেছি, এখানে কাজ করছি, এখানে বিয়ে করেছি, এখানে একটি সন্তান আছে, আমার বাবা মা, আমার পরিবার, আপনারা সবাই আছেন, এখন আমার এখানেই সব কিছু। হ্যাঁ, কিন্তু মানে যেটি হয়েছে, যেহেতু আমার একটা মানে একটা লম্বা সুদীর্ঘ জার্নি ওখানেই করা, মানে সঙ্গীতের যে জার্নি বলবো, তো সেই মানে আমি যখন কলকাতা থেকে আমার মাস্টার শেষ করে আমি যখন দেশে আসি তখনই আমি কিছু গান রেকর্ড করে নিয়ে এসেছিলাম, মানে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অ্যালবাম প্রকাশ করবার ইচ্ছাতে, এবং সেই অ্যালবামটি পরবর্তীতে প্রকাশ পেয়েছে। আবার আমার কি হাওয়ায় মাতালো বলে একটি অ্যালবাম রবীন্দ্রনাথ ঠাকুরের 7টি গান নিয়ে আর কি সাজানো হয়েছিল, সেই গানটিও মানে ওখানে মানে আমার বন্ধু, এবং তার এই বন্ধুর প্রসঙ্গ এলে বলতেই হয়, বলতে তো মানে রণজয় ভট্টাচার্য আমার খুব ভালো বন্ধু। আসলে আমি যখন ওখানে পড়াশোনা করি তখন থেকেই তার সাথে আমার বন্ধুত্ব। তো রণজয় আবার এই মুহূর্তে আবার ওখানে খুব জনপ্রিয় একজন, আমি জানি আপনি ওর নাম শুনেছেন কিনা, এই মুহূর্তে ওখানে কিন্তু ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত নির্দেশক। যেমন প্রেমে পড়া বারণে গানটি ওর লেখা, ওর সুর করা, ওর নির্দেশনায় ভীষণ জনপ্রিয়, বাঙালিরা সবাই জানে। কেন মেঘের মতো আসলে না আমায় ভালোবাসলে না, এটাও ওর লেখা, ওরই আয়োজনে। আদুরে দিন বলে একটি গান যেটি ও গেয়েছে। ইনফ্যাক্ট এখন বেশিরভাগ গানই দেখছি তার, সে যা করছে সবই মানে সকল বাঙালিরা ভালোবাসছে, ভালো লাগে বন্ধু ভালো করলে। এবং এই ব্যস্ততার কারণে আমাদের কথা কম হয়, ঠিক কথা, কিন্তু আমাদের আসলে ওই সম্পর্কটা ঠিক রয়েছে যে মানে কাজ করবার হলে ঠিকই আমি তাকে পোক করবো এবং সে আমাকে তার ব্যস্ততার মাঝেও সে সময় দেবে। তো যাই হোক, আমার ওই অ্যালবামটি আসলে রণজয় মানে নির্দেশনায় করা হয়েছিল। এবং আরও একটি বলি, যেহেতু এখন কিছু বইমেলা চলছে, বইমেলাকে নিয়ে সুমন সাহার কথা, এবং কথাতে রণজয় সুর করেছিল, আমি আর রণজয় আমরা গানটা গেয়েছিলাম। আমি গানটা একটু শুনিয়ে দিই, হ্যাঁ, কারণ এই গানগুলো গাইবার সুযোগ হয় না। একটু বড় করেই তাহলে শুনি, একটু না। আবার এলো এই প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা, নতুন পুরনো সব বইয়ের মেলা, প্রাণের মেলা, 21 বইয়ের মেলা। আবার এলো এই প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা, নতুন পুরনো সব বইয়ের খেলা, প্রাণের মেলা, 21 বইয়ের মেলা। আবার এলো এই প্রাণের মেলা। এক পৃথিবীর পুরো গল্প সাজায় নতুন বইয়ের পাতা পাতায় পাতায়, তোমার আমার ভালোবাসার খেলা, প্রাণের মেলা, 21 বইয়ের মেলা। আবার এলো এই প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা, নতুন পুরনো সব বইয়ের খেলা, প্রাণের মেলা, 21 বইয়ের মেলা। আচ্ছা, এই গানটি ছোট করেই শোনালাম, আরো কিছু গান শোনাবার ইচ্ছে আছে, কারণ এই গানটি রণজয়ের আমি গেয়েছিলাম। এবং 21শে ফেব্রুয়ারিতে এই যে বই মেলা নিয়ে গান, কিন্তু পূর্ণাঙ্গ গান, আসলে গান হয়তো ছোট ছোট টাইটেল সং হয়েছে ছোট্ট ছোট্ট, কিন্তু আমরা আসলে বলবো যে আমরাই বোধহয় মানে খুব পূর্ণাঙ্গ একটি বইমেলাকে নিয়ে গান করেছিলাম, এবং এই বাংলা ও বাংলা দু বাংলায় কিন্তু এই গানটি নিয়ে মানে ভীষণ মানে আমরা বেশ সাড়া পেয়েছিলাম। এবং এখন যেহেতু বসন্ত, গত বছর ঠিক নয়, কয়েক বছর আগে বসন্তে একটি গান আমার প্রকাশ পেয়েছিল, সেটিও আমরা গানটা শুনবো। হ্যাঁ, গানটা কিন্তু শুনে ফেলবো না, গানটা আমরা একটু বিদায় নিয়ে তারপরে গানটা। আচ্ছা আচ্ছা, আমরা বিদায় সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা গানটা শুনি, তারপরে আবার কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। কুহেলি ডাকিছে বনে, ভালো লাগা মনে মনে,
চোখের চাহনিতে কি মন্ত্র, আহা এই যে বসন্ত, আহা এই যে বসন্ত। কুহেলি ডাকিছে বনে, ভালো লাগা মনে মনে, চোখের চাহনিতে কি মন্ত্র, আহা এই যে বসন্ত, আহা এই যে বসন্ত। গোপনে ফুটেছে ফুল, হাওয়ারা দিয়েছে দোল, হয় যে ফুল দ্বিধা দ্বন্দ্ব, আহা এই যে বসন্ত, আহা এই যে বসন্ত। বাহ, বসন্তের জন্য ভীষণ এই মিষ্টি একটা গানটিও গান। সুমন সাহার কথা এবং অনিরুদ্ধ আমার ভাই, ওর সুরে আমি আর অনিরুদ্ধ ডুয়েট করেছিলাম। গানটি বাংলাদেশ থেকেই রিলিজ সুমন হয়েছিল কল্যাণদার সঙ্গে সিঙ্গেল তার গানে করা রিলিজ হয়েছিল। হয়েছিল নাকি কোনো অ্যালবামে? না, এটা সিঙ্গেল প্রকাশ পেয়েছিল, কিন্তু গানটি ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লাগার। আর যেহেতু বসন্ত মাত্র আমরা পদার্পণ করলাম, তাই আমার মনে হলো যে অবশ্যই এই গানটা একটু শোনা হলেও উচিত। শুনিয়ে দেওয়া উচিত। এই আর কি। একদম ভীষণ ভালো লাগছিল। আপু কি কি কাজ এই মুহূর্তে রেডি আছে যেটা হয়তো এই বছর রিলিজ করবেন? আসলে অনেক কিছুই ভাবা হয়, অনেক কিছু করে ওঠা হয় না। আমাদের আসলে কাজ কি সবকিছুই আসলে হুট করে হয়ে যায়। আর গান নিয়ে মানে গানের এখন তো গানের ব্যাপারগুলো এরকম যে মানে গানের সাথে ভিডিওগ্রাফি এই সময়টা আসলে দেওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আমার বর্তমান পরিস্থিতির কারণে। তবুও আমি পরিকল্পনা আছে যে আমি যে কোনো একটি সিঙ্গেল গান নিয়ে আর কি মানে উইথ মিউজিক ভিডিও আকারে সবার সামনে প্রকাশ করব খুব শীঘ্রই। এইটা একদম। আর সিনেমার কোনো কাজ করা হচ্ছে? আচ্ছা, সিনেমার কাজে প্রথম আমার আসলে অনেক কিছু ভুলে যাই, জিজ্ঞেস করলে হয়তো বলতে পারি। আমি গত বছরই শেষের দিকে আর কি একটি অ্যালবামের জন্য লুবনা বলে একজন, আমি ওনার পুরো নামটি এই মুহূর্তে বলতে পারছি না, ওনার একটি চলচ্চিত্রের জন্য মোর ভাবনারে কি হয় মাতালে গানটি গেয়েছিলাম। চলচ্চিত্রটি বোধহয় প্রকাশের অপেক্ষায় আছে। বাহ। আর এখন তো আসলে ওটিটি প্ল্যাটফর্মে অনেক ফিল্ম হচ্ছে, আর নাটকেও গান হচ্ছে, সেই ধরনের কাজগুলো কি এরকম কাজেরও সুযোগ পেয়েছি, কথা হয়ে আছে, মানে যেগুলো আসলে তারা জানালে হয়তো বা করা হবে। এই আর কি। আচ্ছা। আর আর বাকি মানে গান নিয়ে তো অনেক কথা হলো, আবার একটু মেয়েকে নিয়েও জানতে চাই যে আপনি কি চান, মানে মেয়ের মধ্যে দেখেন কিনা যে সেও কণ্ঠশিল্পী হবে বা গান গাইবে? আসলে মানে হ্যাঁ, মানে যেহেতু আমি তাকে পুরো মাত্রাই সময় দিই, মানে আমার কাজের অনেক কিছু আমি কিন্তু মানে যতটা পারি হয়তো বা দেখা যায় অনেক কাজ করতেও পারি না, তার মানে যেহেতু সে এতটাই ছোট যে তাকে আসলে সময় দিতে হয়, এবং সে তার জীবনটাও আমাকে ঘিরে, মা বাবাকে ঘিরে, কিন্তু মা মা তাকে একটু বেশি সময় মাকে দিতেই হয়। তো যেটা হচ্ছে যে আমার মেয়েটা আসলে প্রথম থেকেই গানটা ভালোবাসে, বোঝা যেত সুর শুনলে, মানে যখন ও 4 মাস রেসপন্স শুনে বয়স, বোঝা যেত। আমি যখন একটা গান করছি সে তখন সুর এরকম একটা আওয়াজ করতো, মানে সুরে আওয়াজ করার চেষ্টা করতো, মানে সে মাকে ফলো করার চেষ্টা করতো। তো সেটা আমি সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আর কি। হ্যাঁ, কারণ আমার কাছে ওটা খুব অবাক লেগেছিল, 4 মাসের বাচ্চা। আচ্ছা, তারপর হচ্ছে এরপর যখন সে একটু কথা শিখলো, আম, আহ, সে একটু একটু করে গাইতে শুরু করলো। আর এখন তো সে গাইছে, মানে রাইমসগুলো গায় বিভিন্ন, হঠাৎ হঠাৎ করে আমাকে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের 1 লাইন 2 লাইন শুনিয়ে অবাক করে দেয়। যেমন বাহ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, কিংবা ভালোবেসে সখী নিভিতে যতনে, আই তবে সহচরী হারে রে রে আমায় ছেড়ে দে রে রে রে। কিছু কথা ভুল হয়, কিন্তু ওর মুখেই পাকা পাকা শব্দগুলো শুনতে খুব ভালো লাগে। এই তো, তবে আমি আসলে মানে আমি যেটা বুঝতে পারছি যে আসলে গানটা তার শিরায় শিরায়, তো তার সব প্রকাশই আসলে এই যেভাবে মিউজিক্যাল ওয়েতে, কিন্তু আমি মানে তার উপরে কখনো চাপিয়ে দেবো না, এটা তার ইচ্ছা। তার যদি মনে হয় যে সে হবে, অবশ্যই আমাদের সাপোর্ট সবকিছু থাকবে। সবকিছুই থাকবে। অনেক ধন্যবাদ আপু, অনেক শুভকামনা, ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে। সেম হিয়ার, আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে। আপনারা সবাই ভালো দর্শকদের থাকুন। যদি কিছু বলতে চান। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আমার মনে হয় যে আসলে আমাদের আনন্দে থাকাটা খুব জরুরি। আনন্দ থাকলে আমরা হয়তো বা আরেকটু কটা দিন বেশি বাঁচতে পারবো এবং খুব সুন্দরভাবে কাজকর্ম করতে পারবো। আর বাড়িতে বাংলা চর্চা, যে বলবো, বাড়িতে বাংলা চর্চা হোক, সংস্কৃতি চর্চা হোক, সেই চর্চাটা যেন আমরা রাখি আমাদের মধ্যে দিয়ে, আমাদের পরিবারের মধ্যে দিয়ে, সমাজের মাঝে একটা সুন্দর শিক্ষা, একটা সুন্দর সংস্কৃতি ছড়িয়ে যাক, সেটা আমার চাওয়া। একদম। অনেক ধন্যবাদ আপু, এবং একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন।